তো আজকে আমাদের টপিক হচ্ছে কৃষ্টি ভট্টাচার্যের ট্রেস অফ থিওরিটিক কনসাসনেস। এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করলে দেখতে পাবে এখান থেকে অনেক কোশ্চেন আসে। তো কেসি ভট্টাচার্য আজকে আমি শুরু করছি ফোর গ্রেডস অফ থিওরিটিক কনসাসনেস। তো দেখো, all forms of theoretical consciousness as involving the understanding of the speakable are understood as aspects of thought. They are relating four forms of thought. তো আমরা ভারতীয় দার্শনিক কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের দর্শনে কিন্তু এই ফোর গ্রেডস অফ থিওরিটিক্যাল কনসাসনেস, এই চতুস্তরীয় তত্ত্বীয় চেতনা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি কিন্তু কি করেছেন যে মানুষের জ্ঞান, চিন্তা এবং চেতনার প্রকৃতি এগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি দেখিয়েছিলেন যে আমাদের যে থিওরিটিক্যাল কনসাসনেস, আমাদের যে তত্ত্বীয় চেতনা, এই চেতনাটা কিন্তু এক রৈখিক নয়, মানে এটা কিন্তু ধাপে ধাপে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজ, প্রথম একটা স্টেজ, তারপরে পরের স্টেজ, তারপরে স্টেজ, এইভাবে ধাপে ধাপে গভীরতর স্তরে উন্নীত হয়। তাহলে এখানে থিওরিটিক্যাল কনসাসনেস বলতে তিনি কি বুঝিয়েছেন কেসি ভট্টাচার্য? আগে তিনি পড়িয়েছিলাম এটা, যে চেতনা হচ্ছে কোনো একটা বিষয়কে জানে, চেতনা কোনো একটা বিষয়কে বিচার করে, চেতনা একটা বিষয়কে বিশ্লেষণ করে, তাকে অর্থপূর্ণভাবে উপলব্ধি করে। এবং এই চেতনার কিন্তু বিভিন্ন স্তরের কথা তিনি বলেছেন। সেই স্তরগুলো কি কি? এম্পিরিক্যাল, অবজেক্টিভ, সাবজেক্টিভ আর ট্রান্সেন্ডেন্টাল। তোমাদের কিন্তু পর পর করে মনে রাখতে হবে, সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেন আসবে। তুমি এরকম ভাবে পড়ে গেলে এম্পিরিক্যালের পর সাবজেক্টিভ, যেটা বলছিলাম এরকম করে কিন্তু করা যাবে না, একদম পরপর পড়তে হবে। এম্পিরিক্যাল, অবজেক্টিভ, সাবজেক্টিভ এন্ড ট্রান্সেন্ডেন্টাল। তো তিনি কিন্তু চারটে স্তরের কথা বলেছেন। তো কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য, কেসি ভট্টাচার্যের মতে কিন্তু মানুষের চিন্তা এবং থিওরিটিক্যাল কনসাসনেস, এটা কিন্তু কখনোই সম্পূর্ণ শূন্যে কাজ করে না। আমরা যখন কোনো একটা কিছুকে নিয়ে ভাবছি, কোনো একটা বিষয়কে নিয়ে যখন আমরা চিন্তা করছি, তখন কিন্তু সেই ভাবনার সঙ্গে অবশ্যই কোনো একটা বিষয় লিখবে। এটা আমরা যখন কোনো একটা বিষয়কে নিয়ে ভাবছি, তখন কিন্তু সেই ভাবনার সঙ্গে কোনো একটা বিষয় বা কোনো একটা বস্তু কিন্তু সেই ভাবনার সাথে জড়িয়ে থাকে। এবং সেই বিষয়টাকে তিনি কিন্তু বলেছেন কি এক্সপ্রেসেবল অবজেক্ট। সেই বিষয়টাকে তিনি বলেছেন কি এক্সপ্রেসেবল অবজেক্ট অর বচনীয় বিষয়। তাহলে এখানে তিনি এক্সপ্রেসেবল অবজেক্ট এটা বলার অর্থে কি বোঝাচ্ছেন? যে ভাষার মাধ্যম দিয়ে, আমরা যে ভাষার মাধ্যম দিয়ে বলতে পারি, যে ভাষার মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারি কোনো কিছুকে, অর্থাৎ যে বিষয়কে আমরা ধারণা, শব্দ, বিচার বা কোনো একটা বক্তব্যের মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারি, সেটাই হলো কি এক্সপ্রেসেবল অবজেক্ট, বচনীয় বিষয়। ধরা যাক তুমি একটা গাছ নিয়ে চিন্তা করছো, ওকে? তাহলে গাছ, এই গাছটা হলো কিন্তু তোমার চিন্তার বিষয়। তুমি বলতে পারছো যে গাছটা সবুজ, গাছটার পাতা রয়েছে, গাছটা বড় হবে। তাহলে অর্থাৎ গাছ সম্পর্কে তোমার একটা ধারণা তৈরি হচ্ছে, যা ভাষায় প্রকাশযোগ্য। তাহলে এখানে কিন্তু তাহলে গাছ একটা বচনীয় বিষয়, এক্সপ্রেসেবল অবজেক্ট। তাহলে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের মতে চিন্তা করা মানে কোনো একটা বিষয় সেখানে থাকবে, চিন্তা করা মানে কোনো বিষয় সম্পর্কে চিন্তা করা, বিষয়কে ছাড়া চিন্তা করা কখনোই যায় না। এবং চেতনা কিন্তু সবসময় কোনো একটা কিছুর চেতনা হবে, ওকে?
তাহলে এই থিওরিটিক্যাল কনসাসনেস, যে তত্ত্বীয় চেতনা, এটা কিন্তু এই তত্ত্বীয় চেতনার মধ্যে কিন্তু সবসময় কোনো না কোনো বচনীয় বিষয়, এক্সপ্রেসেবল অবজেক্ট, এইটা কিন্তু সবসময় অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকে। চেতনা, এটা মনে রাখবে, চেতনা তিনি কিন্তু বলেছেন চেতনা কখনোই সম্পূর্ণ নির্বিষয়ক হয় না, চেতনার বিষয় থাকবেই, চেতনা কখনোই নির্বিষয়ক হয় না। ওকে, তাহলে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য দেখাতে চেয়েছেন যে আমরা যে বিষয়টাকে নিয়ে চিন্তা করছি সেই বিষয়কে বিভিন্ন স্তরে উপলব্ধি করা যায়, এবং এই তত্ত্বীয় চেতনার কিন্তু বিভিন্ন স্তরের কথা তিনি বলেছেন। তো ফার্স্ট আমি চলে আসবো এমপিরিক্যাল, অভিজ্ঞতা ভিত্তিক স্তর। লিখবে এগুলো, তোমাদের খাতায় লিখবে এমপিরিক্যাল, অভিজ্ঞতা ভিত্তিক স্তর। So empirical consciousness has always a reference to the object. তো কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য তার থিওরিটিক্যাল কনসেপ্ট এর আলোচনায় কি বলছেন যে অভিজ্ঞতা ভিত্তিক স্তর, এই যে এটা কিন্তু মানুষের জ্ঞানের সব থেকে প্রাথমিক স্তর। কি বললাম, এই যে এমপিরিক্যাল, এই অভিজ্ঞতা ভিত্তিক স্তর, এটা কিন্তু মানুষের জ্ঞানের সব থেকে প্রাথমিক স্তর হিসাবে তিনি কিন্তু ব্যাখ্যা করেছেন, এবং এই স্তরে কিন্তু মানুষ জগৎকে প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং কোনো একটা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় হিসাবে কিন্তু উপলব্ধি করে, এবং এখানে কিন্তু চেতনা মূলত বাহ্য জগতের কোনো একটা নোয়েবল অবজেক্ট, কোনো একটা জ্ঞেয় বিষয়, যেটাকে আমরা জানি, জ্ঞেয় বিষয় মানে কি, যেটাকে আমরা জানি, কোনো একটা নোয়েবল অবজেক্টের দিকে কিন্তু অভিমুখী থাকে। তাহলে এই অভিজ্ঞতা ভিত্তিক চেতনা, ফার্স্ট পয়েন্ট হচ্ছে এমপিরিক্যাল অবজেক্ট, এই অভিজ্ঞতা ভিত্তিক চেতনা কিন্তু সর্বদাই কোনো না কোনো জ্ঞেয় বিষয়কে, লিখে নাও, কোনো না কোনো একটা নোয়েবল অবজেক্ট আর জ্ঞেয় বিষয়কে নির্দেশ করে। তাহলে জ্ঞেয় বিষয়, এটা বলতে কি বোঝায়, যে বিষয়কে জানা যায়, যে বিষয়কে জানা যায় বা উপলব্ধি করা যায়। চেতনা কখনোই শূন্য হয় না, চেতনা সবসময় কোনো একটা কিছুর চেতনা। আমি একটা ফুল দেখছি, আমি একটা শব্দ শুনছি, তাহলে এটা কিন্তু একটা নোয়েবল অবজেক্ট, জ্ঞেয় বিষয়। তাহলে অভিজ্ঞতা ভিত্তিক চেতনা কি, সবসময় এই ধরনের চেতনা যা কোনো একটা বিষয়, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু কাজ করছে। এবং এটা লিখে রাখো, রেফারেন্স টু দ্য অবজেক্ট, এই স্তরের চেতনা হলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কনসাসনেস, বিষয় অভিমুখী, বিষয় অভিমুখী চেতনা। এই স্তরের চেতনা হলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কনসাসনেস, বিষয় অভিমুখী চেতনা। তারপর কি বলছে, this reference is not superficial or casual, it is the reference that constitutes its meaning. It is an awareness of a content that is either perceived or imagined to be perceived, and this reference to the object forms a part of the meaning of the content. তো তিনি কি বোঝাতে চেয়েছেন, তিনি কিন্তু বলছেন যে চেতনা কিন্তু বস্তুটার অর্থ, কোনো একটা বস্তুর অর্থ গঠন করে কিন্তু চেতনা। চেতনা কিন্তু শুধু দেখে না বা শুধুমাত্র বোঝেও না। তুমি যদি একটা কোনো গাছ দেখো, তখন তোমার সেখানে কি চেতনা হবে, শুধু একটা রং বা একটা আকৃতি কিন্তু গ্রহণ করে না, বরং বুঝতে পারে যে এটা একটা গাছ, তুমি বুঝতে পারবে যে এটা একটা গাছ, এটা জীবন্ত, এটার পাতা আছে, এটা ছায়া দেয়। অর্থাৎ চেতনা, এটা কিন্তু বস্তুটাকে একটা অর্থপূর্ণ, লিখে নাও এগুলো, এখানে কি বলা হচ্ছে এমপিরিক্যাল স্তরে, এখানে কিন্তু বস্তুটাকে একটা অর্থপূর্ণ সত্তা হিসাবে কিন্তু গঠন করে।
তাহলে এই কারণেই চেতনা কিন্তু বিষয়ের অর্থ গঠন করছে। তো এখানে আন্ডারস্ট্যান্ডিং অর অ্যাওয়ারনেস, এটা বলতে কি বোঝানো হয়েছে, অর্থাৎ অভিজ্ঞতা ভিত্তিক চেতনা হলো এমন একটা জ্ঞান যেখানে কোনো একটা বিষয় সম্পর্কে সচেতনতা তৈরি হচ্ছে। তো এই সচেতনতা কিন্তু দুই ভাবে হতে পারে। তো যেটা বলছিলাম, এই সচেতনতা কিন্তু দুই ভাবে হতে পারে। ফার্স্ট, প্রত্যক্ষিত বিষয়, পার্সিভ, প্রত্যক্ষিত বিষয়, এবং প্রত্যক্ষিত হয়েছে বলে সেটা কল্পনা করা যায়। ফার্স্ট কি বললাম, প্রত্যক্ষিত বিষয়, এন্ড সেকেন্ড কি বললাম, প্রত্যক্ষিত হয়েছে বলেই সেটাকে ইমাজিন করা যায়, কল্পনা করা যায়। তাহলে সরাসরি ইন্দ্রিয় দ্বারা অনুভূত হচ্ছে প্রত্যক্ষিত বিষয়, যেটা সরাসরি ইন্দ্রিয় দ্বারা অনুভূত হচ্ছে। তো সেটা কিন্তু প্রত্যক্ষিত বিষয়, আর প্রত্যক্ষিত করা যায় বলেই সেটা আমরা কল্পনা করতে পারি। কখনো বস্তুটা যদি আমার সামনে নাও থাকে, তাহলে আমরা কিন্তু তো যেটা বললাম, প্রত্যক্ষিত বিষয় এবং প্রত্যক্ষিত হয়েছে বলেই সেটা কিন্তু কল্পনা করা যায়। কখনো বস্তুটা যদি সামনে নাও থাকে, আমরা তাকে কিন্তু এমন ভাবে ভাবি যেন সেটা প্রত্যক্ষ করা হচ্ছে। তাহলে এখানে কিন্তু তিনি বললেন যে কোন বস্তু, কি বললাম, তাহলে এখানে কিন্তু তিনি বলছেন যে কোন বস্তু নিজে নিজে অর্থপূর্ণ নয়। চেতনা যখন তাকে উপলব্ধি করছে, তখন কিন্তু বস্তুটা অর্থপূর্ণ হচ্ছে। ওকে, তাহলে অভিজ্ঞতা, এমপিরিক্যাল স্তরে, অভিজ্ঞতা ভিত্তিক স্তরে এখানে কি বলছেন, যে বিষয় বলতে কোনো অতীন্দ্রিয় সত্য নয়, বরং কি বলছে এখানে, অবজারেবল ইভেন্ট, কোনো একটা ফ্যাক্ট। দেখো কি বলছে, নেমলি অবজেক্টস অ্যাজ ফ্যাক্ট, there is no need of referring it to thinking, very very important line। তো অভিজ্ঞতা ভিত্তিক স্তরে বিষয় বলতে কোনো অতীন্দ্রিয় সত্য নয়, বরং অবজারেবল ইভেন্ট বা ঘটনাকে বোঝানো হচ্ছে। যেমন বৃষ্টি হচ্ছে, সূর্য উঠছে, পাখি ডাক, এইসব ঘটনায় কিন্তু এই স্তরের চেতনার বিষয়। তাহলে এখানে চেতনা কিন্তু বাস্তব জগতের ঘটনাকে গ্রহণ করছে। ওকে, তাহলে ঘটনাকে ব্যাখ্যা করতে গেলে এখানে কিন্তু চিন্তনের উল্লেখ কিন্তু অপ্রয়োজনীয়। ওকে, এখানে কিন্তু ভট্টাচার্যের একটা, হ্যাঁ বলো, হ্যাঁ বুঝিয়ে দিচ্ছি। তো তিনি কি বলছেন, অভিজ্ঞতা ভিত্তিক স্তরে আমি বললাম যে বিষয় বলতে কোনো এখানে অতীন্দ্রিয় যে বিষয়গুলো রয়েছে, অতীন্দ্রিয় বিষয় কি, আত্মা আছে, ঈশ্বর রয়েছে, এই সত্যগুলো নয়, বরং যেগুলোকে অবজার্ভ করা যায়, আমরা প্রত্যক্ষ করতে পারি, যেগুলোকে অবজার্ভ করতে পারি, দেখতে পারি, সেই ঘটনা বা ফ্যাক্ট গুলোকে বোঝানো হয়েছে। ওকে, তো এখানে কিন্তু শুধুমাত্র অবজারেবল ফ্যাক্ট, যেগুলোকে আমরা প্রত্যক্ষ করতে পারি, সেইগুলোকে কিন্তু বোঝানো হয়েছে। তাহলে এই স্তরের প্রধান যে বৈশিষ্ট্যগুলো কি কি বললাম ফার্স্ট থেকে আমি, এমপিরিক্যাল স্তরে লিখে না ওই বৈশিষ্ট্যগুলো, যে জ্ঞান প্রধানত প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভরশীল হতে হবে। জ্ঞান প্রধানত প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভরশীল হতে হবে। ফার্স্ট আমি এটা নিয়ে ডিসকাস করলাম। সেকেন্ড কি বললাম, চেতনাটা সবসময় কোনো একটা বিষয়ের দিকে থাকবে।
চেতনা সবসময় কোনো বস্তু বা বিষয়ের দিকে নির্দেশিত হবে। সেকেন্ড যেটা বললাম, বোঝালাম। থার্ড কি বললাম, এখানে বিষয় হলো ঘটনা বা ফ্যাক্ট। এটা বললাম না যে এখানে বিষয়টা হলো কি ফ্যাক্ট বা ঘটনা। তাহলে অভিজ্ঞতা ভিত্তিক স্তর হলো, এটা কিন্তু প্রথম স্তর। তোমরা কিন্তু একদম সিকোয়েন্স অনুযায়ী পড়বে, এগুলো সিকোয়েন্স অনুযায়ী কোশ্চেন আসে এগুলো থেকে। অভিজ্ঞতা ভিত্তিক স্তর হলো কি থিওরিটিক্যাল কনসাসনেসের প্রথম এবং সব থেকে প্রাথমিক স্তর, যেখানে কিন্তু চেতনা কোনো একটা বিষয় বা কোনো একটা ঘটনাকে নির্দেশ করে। সেই বিষয়টা কেমন হতে হবে, পারসিভ করতে হবে বা কল্পিত। কারণ তুমি যদি সেই বিষয়টাকে একবার পারসিভ করে নাও, একবার প্রত্যক্ষের বিষয় হয়ে যায়, তুমি কিন্তু সেই বিষয়টাকে নিয়ে পরবর্তীকালে কল্পনাও করতে পারবে, ইমাজিনও করতে পারবে, যদি তুমি সেই বিষয়টাকে আগে দেখে থাকো। ওকে, তো যেটা বললাম সেই বিষয়টা কিন্তু প্রত্যক্ষ, যেই বিষয়টাকে তুমি প্রত্যক্ষ করতে পারবে, পরে কিন্তু সেই বিষয়টাকে নিয়ে তুমি কল্পনাও করতে পারবে। তাহলে চেতনা কিন্তু বস্তুটাকে অর্থপূর্ণ করে তোলে। ওকে, তাহলে এমপিরিক্যাল স্তর, এটা তোমার ক্লিয়ার হয়েছে? সবার ক্লিয়ার হয়েছে নাকি বলো, নাহলে আমি আবার বুঝিয়ে দেবো এই জায়গা। বলো, তো এটা এমপিরিক্যাল কনসাসনেস, এই জায়গাটা ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা সবার, হ্যাঁ। আচ্ছা আমি প্রথম থেকে একটুখানি সামারি করে বলে দিচ্ছি, কারণ প্রথম থেকে বলা তো সম্ভব হবে না, একবার রেকর্ডিংটা দেখে নেবে। তো এখানে কি বলা হচ্ছে এমপিরিক্যাল কনসাসনেসে, এখানে কিন্তু রেফারেন্স টু দা অবজেক্ট, এটা কিন্তু কোনো একটা বিষয় কে নিয়ে কিন্তু বলে থাকে এমপিরিক্যাল কনসাসনেস। অভিজ্ঞতা ভিত্তিক চেতনা কিন্তু সর্বদাই কোনো না কোনো জ্ঞেয় বিষয়, নিউমেরিক্যাল অবজেক্টকে কিন্তু নির্দেশ করে। জ্ঞেয় বিষয় বলতে কি বোঝানো হয়, যে বিষয়টাকে জানা যায় বা উপলব্ধি করা যায়। এখানে চেতনা কিন্তু কখনোই শূন্য নয়, চেতনা সবসময় সবকিছুর একটা চেতনা। তাহলে অভিজ্ঞতা ভিত্তিক চেতনা, এমপিরিক্যাল কনসাসনেস, এটা কিন্তু সবসময় এই ধরনের চেতনা যা কোনো একটা বিষয়কে, কোনো একটা অবজেক্টকে কেন্দ্র করে কিন্তু কাজ করে। তাই এই স্তরের চেতনা হলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কনসাসনেস, অর্থাৎ বিষয়ের অভিমুখী চেতনা। ওকে, তাহলে ভট্টাচার্য কি বলতে চাইছেন, যে চেতনা কিন্তু বস্তুটার অর্থ গঠন করে, চেতনা কিন্তু শুধুমাত্র দেখে না, বোঝেও। ওকে, এটা কিন্তু বলা হল, ক্লিয়ার হয়েছে? এবং এটা কিন্তু ইমাজিন অর পারসিভ করতেই হবে। এই চেতনায় কি বলা হচ্ছে, দেখো, ইট ইজ অ্যান, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ অ্যান অ্যাওয়ারনেস অফ এ কন্টেন্ট দ্যাট ইজ আইদার পারসিভ অর ইমাজিন টু বি পারসিভ। এইটা কিন্তু দুভাবে হতে পারে। প্রত্যক্ষিত বিষয়, লিখে নাও এই জায়গাটা, প্রত্যক্ষিত বিষয়, এমপিরিক্যাল কনসাসনেস দুভাবে হয়, একটা কি প্রত্যক্ষিত বিষয়, আর প্রত্যক্ষিত হয়েছে বলেই সেটাকে তুমি কল্পনা করতে পারবে। কারণ প্রত্যক্ষিত না হলে সেই বিষয়টাকে তুমি কল্পনা করতে পারবে না। তো এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একটা কি ইমাজিন টু বি পারসিভ অর আইদার পারসিভ। পারসিভ মানে যা সরাসরি ইন্দ্রিয় দ্বারা অনুভূত হচ্ছে, আর প্রত্যক্ষিত হয়েছে বলেই তুমি কল্পনা করতে পারছো। কখনো বস্তুটা যদি সামনে নাও থাকে, তাকে আমরা কিন্তু চিন্তা বা ভাবতে পারি সেই বিষয়টাকে নিয়ে। তাহলে এখানে জ্ঞান প্রধানত প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর নির্ভরশীল, চেতনা সবসময় কোনো একটা বিষয়ের প্রতি চেতনা। এখানে বিষয় হলো কি কোনো একটা ঘটনা বা ফ্যাক্ট।
ক্লিয়ার হয়েছে? এরপরে তারপর চলে আসবো অবজেক্টিভ কনসাসনেস। অবজেক্টিভ কনসাসনেস অর বিষয়গত স্তর। The consciousness is also objective. তো ভট্টাচার্য, কেসি ভট্টাচার্য কিন্তু এই তত্ত্বীয় চেতনা বা থিওরিটিক্যাল কনসাসনেসের দ্বিতীয় স্তর হিসাবে কিন্তু এই যে অবজেক্টিভ লেভেল অফ থিওরিটিক্যাল কনসাসনেস, এটা কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক স্তরের তুলনায় অধিক গভীর এবং দার্শনিক স্তর। এখানে কিন্তু চেতনা শুধু ইন্দ্রিয়গ্রাহ্য ঘটনাকে গ্রহণ করে না, বরং সাবজেক্ট, লিখে নাও এগুলো, সাবজেক্ট নোয়ার আর বিষয় অবজেক্টের সম্পর্ককে কিন্তু উপলব্ধি করতে শুরু করে। তাহলে বিষয়গত স্তরে কি বললাম, এই স্তরে কিন্তু বিষয় আর কেবল একটা কোনো ঘটনা, আগের স্তরে যেটা বলা হলো এমপিরিক্যাল স্তরে কিন্তু ঘটনা হিসেবে প্রকাশিত হচ্ছে, কিন্তু এই স্তরে কিন্তু হচ্ছে না। এই স্তরে কিন্তু বিষয় আর কেবল ঘটনা, ইভেন্ট হিসাবে কিন্তু প্রকাশিত হচ্ছে না, বরং এটা কিন্তু সেলফ সাবসিস্টেন্স, লিখে নাও এটা, সেলফ সাবসিস্টেন্স হিসাবে কিন্তু ধরা পড়ছে। ইট ইজ নট এ ফ্যাক্ট বাট অ্যাজ সেলফ সাবসিস্টেন্ট। কোশ্চেন আছে এখানে কিন্তু বিষয়টা, যে অবজেক্ট, বিষয়টা কিন্তু কেবল একটা ইভেন্ট আর ঘটনা হিসাবে প্রকাশিত হচ্ছে না, বরং এটা কিন্তু একটা স্বাধীন স্বপ্রতিষ্ঠিত সেলফ সাবসিস্টেন্ট সত্তা হিসাবে কিন্তু ধরা পড়ে। হ্যাঁ, কি বলছো একবার বলো। নোয়ার বললাম না, আমি বললাম যে জ্ঞাতা, সাবজেক্ট, জ্ঞাতা মানে তো সাবজেক্ট জানছে, নোয়ার, সেটা বলেছিলাম যে এখানে কিন্তু চেতনা শুধু কোনো একটা ইন্দ্রিয়গ্রাহ্য ঘটনাকে গ্রহণ করছে না, বরং সাবজেক্ট নোয়ার আর জ্ঞেয় বিষয়, সাবজেক্ট এবং অবজেক্ট এই সম্পর্কটাকে কিন্তু উপলব্ধি করতে শুরু করে, এটা বললাম। এই স্তরে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট এই সম্পর্কটাকে কিন্তু উপলব্ধি করতে শুরু করে। সাবজেক্ট মানে কি, যে জানছে, নোয়া, সেই হিসেবে আমি নোয়ারটা বলেছিলাম। তাহলে এই স্তরে যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু কেবল একটা ইভেন্ট, কোনো ঘটনা হিসাবে প্রকাশিত হচ্ছে না, এটা কিন্তু সেলফ সাবসিস্টেন্স, স্বাধীন এবং স্বপ্রতিষ্ঠিত এই সত্তা হিসাবে কিন্তু ধরা পড়ছে। তাহলে এখানে বিষয়গত, বিষয়গত বলতে কি বোঝালাম, যে চেতনা এখন কোনো বিষয় বা অবজেক্ট কে কেন্দ্র করে কিন্তু কাজ করছে। চেতনা কোনো একটা বিষয়কে কিন্তু অবজেক্টকে কেন্দ্র করে কিন্তু কাজ করছে। এই স্তরে কিন্তু চেতনা শূন্য নয়, এখানে কিন্তু কোনো একটা জ্ঞেয় বিষয়, যেটাকে আমরা জানতে পারি, কোনো একটা জ্ঞেয় বিষয়কে বোঝানো হচ্ছে। তাহলে অভিজ্ঞতা ভিত্তিক স্তরের সাথে এই স্তরের কি পার্থক্য রয়েছে? আমরা অভিজ্ঞতা ভিত্তিক স্তরে কি বললাম, বিষয়টা একটা ফ্যাক্ট, ঘটনা হিসেবে প্রকাশিত হচ্ছে, কোনো জ্ঞাতার উল্লেখ নেই সেখানে, কোনো একটা ঘটনাকে শুধুমাত্র বর্ণনা করা হচ্ছে সেখানে এমপিরিক্যাল স্তরে। এখানে কি হচ্ছে, অবজেক্টিভে বিষয়গত স্তরে কি করছে, বস্তুটা কেবল একটা ইন্দ্রিয়গ্রাহ্য কোনো ঘটনা নয়, অবজেক্টিভ স্তরে বস্তু কেবল কোনো ইন্দ্রিয়গ্রাহ্য ঘটনা নয়, এখানে কিন্তু জ্ঞাতার সাথে সম্পর্কিত অবজেক্ট, বিষয়, বিষয় হিসাবে কিন্তু এখানে প্রকাশিত হচ্ছে। যেমন আমি আগুনটা যে গরম, আগুনটা গরম বলে সেটাকে জানছি, আগুন এক নয়, আমি এখানে কিন্তু জ্ঞাতাও, মানে আমিও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছি, কারণ আমি সেটাকে জানছি, আমি জানছি যে আগুনটা গরম। তাহলে এখানে কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক স্তরে আমরা কি দেখেছিলাম, যে সেন্সরি পারসেপশন, ইন্দ্রিয় প্রত্যক্ষ,
ইন্দ্রিয় প্রত্যক্ষ কিন্তু সেটা গুরুত্বপূর্ণ ছিল কোথায়, এম্পিরিক্যাল কনসাসনেসে। কিন্তু এখানে এই বিষয়গত স্তরে কিন্তু বস্তুটা যে আমার সামনে থাকতে হবে, পার্সিভই হবে এমন নয়। এখানে কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে সরাসরি অনুভূতি হওয়া কিন্তু জরুরি নয়। তাহলে এখানে কিন্তু বস্তুর ধারণা, চিন্তা এবং বুদ্ধির মাধ্যম দিয়ে এখানে কিন্তু উপস্থিত হতে পারে, আবার নাও হতে পারে। বস্তুটা আমার সাথে থাকতেও পারে, আবার আমার সামনে কিন্তু নাও থাকতে পারে। তাহলে এখানে কিন্তু সেন্সারি পারসেপশন কিন্তু জরুরি নয়। তাহলে এখানে কি বললাম, জ্ঞাতার সঙ্গে সম্পর্কিত জ্ঞেয় বিষয়টা উল্লেখ থাকছে। এই স্তরের সব থেকে বড় যে জায়গাটা কি বললাম, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্টের সাথে অবজেক্টের সম্পর্ক স্পষ্ট হচ্ছে। অভিজ্ঞতা ভিত্তিক স্তরে আমরা কি দেখলাম, কেবল একটা বস্তুকে দেখছি, কিন্তু অবজেক্টিভ স্তরে আমরা কিন্তু কেবল বস্তুটাকে দেখি, কিন্তু বিষয়গত স্তরে আমরা সেটাকে বুঝতে শুরু করি যে আমি 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 ভূমিকা কিন্তু এখানে রয়েছে, যে আমি এই বস্তুটাকে জানছি, আমি জায়গাটা। তাহলে কিন্তু সাবজেক্ট, আমার ভূমিকাটাও কিন্তু রয়েছে। সাবজেক্ট এবং অবজেক্ট এই সম্পর্কটা স্পষ্ট হয় কোন স্তরে, কোশ্চেন এসেছে, এটা কিন্তু অবজেক্টিভ স্তরে। এখানে কিন্তু জ্ঞানের মধ্যে সেলফ অ্যাওয়ারনেসের সূচনা ঘটে। যদি আমি তোমাকে কোশ্চেন করি যে ফুলটা লাল, এটা কোন স্তর হবে বলো তো, অবজেক্টিভ হবে নাকি এম্পিরিক্যাল স্তর হবে? বল, এম্পিরিক্যাল স্তর হবে। এবার আমি বললাম যে আমি ফুলটাকে লাল হিসেবে জানি, তাহলে এটা কি হবে, আমি, হ্যাঁ একদম, এটা কিন্তু অবজেক্টিভ হবে, কারণ আমি হচ্ছে কি যে জানছি ফুলটা, যে বিষয়টা, যে বিষয়। তাহলে এবং অবজেক্ট, আমার সাথে ফুলকে আমি জানছি, এই সম্পর্কটা সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কিন্তু একটা সম্পর্ক যেই স্তরে থাকবে সেটা কিন্তু অবজেক্টিভ কনসাসনেস। বলো, ক্লিয়ার হয়েছে? এবং এখানে জ্ঞান কিন্তু কেবল ইন্দ্রিয় নির্ভর নয়, জ্ঞান কিন্তু কেবল ইন্দ্রিয় নির্ভর নয়। মানুষ এমন অনেক বিষয়কে জানে সেটা ইন্দ্রিয় কার্য হয় না। এবং জ্ঞান কিন্তু সবসময় সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটো সম্পর্কের ওপর কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তাহলে অবজেক্টিভ স্তর হলো এমন একটা কনসাসনেস যেখানে কিন্তু মানুষ শুধু ঘটনা, কোনো একটা ফ্যাক্টকে দেখছে না, যেটা এম্পিরিক্যাল স্তরে বলেছিল। এখানে আমরা বরং কি জানছি, সেটাকে উপলব্ধি করছি। ওকে, এরপর চলে আসবো সাবজেক্টিভ অর স্পিরিচুয়াল। কি বলছে এখানে দেখো, this consciousness has no reference to the object। এখানে আবার কি বলছে দেখো, this consciousness has no reference to the object। তো এটা কিন্তু থিওরিটিক্যাল কনসাসনেসের তৃতীয় স্তর, লিখবে আত্মগত ও আধ্যাত্মিক স্তর। এখানে চেতনা কি বলছে, কোন অবজেক্টের দিকে নির্দেশ করছে না, নো রেফারেন্স টু দা অবজেক্ট। এখানে চেতনা কোন অবজেক্টের দিকে রেফারেন্স ও নির্দেশ করে না। কি করছে, ইট ইজ পিওরলি সাবজেক্টিভ। এখানে চেতনা কিন্তু সাবজেক্টিভ। এই স্তরে কিন্তু জ্ঞান আর কোনো কিছু সম্পর্কে, এই জ্ঞান আর কোনো কিছু সম্পর্কে জ্ঞান নয়, বরং নিজস্ব নিজস্ব আত্মসত্তার আভ্যন্তরীণ উপলব্ধি। তাহলে এখানে কি বলছে দেখো, ইংলিশ টার্মগুলো মনে রাখবে, does not have any content that is contemplated। এই জায়গাটা লিখবে, that is contemplated in the objective attitude, the content here is thought or grasped in the subjective attitude।
দ্যাট ইজ এনজয়িং কনসাসনেস। তাহলে এখানে চেতনা কিন্তু সম্পূর্ণভাবে আত্মগত। সাবজেক্টিভ বলতে কি বোঝানো হচ্ছে যে চেতনা কিন্তু এখন আর কোনো বাহ্য বিষয়ের দিকে নয়। চেতনা কিন্তু এখানে কোনো বাহ্য বিষয়ের দিকে নয়, এটা কিন্তু অন্তর জগতের দিকে অভিমুখী। দুটো স্তরের কথা এখানে বলছে। In the first stage the content is contemplated, viewed as object as either as fact or as a content related to the subject. তো এখানে চেতনা কিন্তু আর কোনো বাহ্য বিষয়ের দিকে নয়, এটা কিন্তু অন্তর জগতের দিকে অভিমুখী। এবং চেতনা কিন্তু কোনো অবজেক্ট বা বিষয়কে এখানে কিন্তু জেনেছিল এবং সেখানে কিন্তু একটা জ্ঞেয় বিষয় ছিল, কিন্তু এখানে কিন্তু অবজেক্ট বা জ্ঞেয় বিষয়, কি বললাম এখানে অবজেক্টটাই মুখ্য নয়। কি মুখ্য তাহলে? সাবজেক্ট। আগে চেষ্টা ছিল এখানে অবজেক্টটাই কিন্তু মুখ্য ছিল, কিন্তু এখানে সাবজেক্টটা কিন্তু মুখ্য। এখানে কিন্তু জ্ঞাত বিষয়ের কোনো নির্দেশ থাকে না। এই স্তরে তাহলে কি বলছে, এখানে কিন্তু বিষয়গত দিক থেকে কিন্তু চিন্তা করা হচ্ছে না, এখানে কিন্তু পুরোপুরি সাবজেক্টিভ। এটা কিন্তু চেতনার আত্মগত উপাদান। এই স্তরের মূল উপাদান হলো কি? ইনার এক্সপিরিয়েন্স। লিখে নাও, ইনার এক্সপিরিয়েন্স, আত্ম অভিজ্ঞতা। কোনো ইন্দ্রিয়ের ভূমিকা নেই। ফার্স্ট স্তরে আমরা দেখলাম ইন্দ্রিয়ের ভূমিকা রয়েছে, এই স্তরে কিন্তু কোনো ইন্দ্রিয়ের ভূমিকা নেই, কোনো বাহ্য বস্তুর ভূমিকা নেই। কেবল কিসের ভূমিকা রয়েছে তাদের? আত্মস্বরূপের। আত্মস্বরূপের ইনার এক্সপিরিয়েন্স আর আত্মস্বরূপের কিন্তু এখানে ভূমিকা রয়েছে। তাহলে এখানে কি রয়েছে? এখানে কোনো অবজেক্ট নেই, শুধুমাত্র ইনওয়ার্ড সেলফ অ্যাওয়ারনেস রয়েছে। এটা অত্যন্ত ধারণা, এই আধ্যাত্মিক ভাবনায় কিন্তু এটা অত্যন্ত গভীর ধারণা। এখানে যেমন আত্মা, আত্মা কিন্তু অবজেক্ট নয়, আত্মাকে কিন্তু দেখতে পারি না, এটা কিন্তু আমরা অন্তর থেকে ঈশ্বর, আত্মা এগুলোকে কিন্তু আমরা অনুভব করতে পারি। তাহলে কি বললাম, এটা কিন্তু অবজেক্টিভ নয়, একে বাইরে থেকে দেখা যায় না, এটা কিন্তু নিজস্ব অস্তিত্বের অনুভব। যখন আমরা নিজের অস্তিত্ব, আমি যে আত্মা, আমি এই নিজস্ব অস্তিত্বে যখন আমরা অনুভব করতে পারি, তাহলে এটা কিন্তু প্রত্যক্ষ আত্মবোধ, এবং কিন্তু ইন্দ্রিয় বা যুক্তির সীমা ছাড়িয়ে যায়। এটা কিন্তু কোনো ইন্দ্রিয় গম্য নয়, যেটাকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যম দিয়ে পাবো এরকম নয়। এটা এই কনসাসনেসে কিন্তু বলা হচ্ছে কি, এটা ইন্দ্রিয় বা যুক্তির সীমা ছাড়িয়ে যায়। যখন আমরা নিজের প্রকৃত স্বরূপটা উপলব্ধি করতে পারি, বাস্তব, এটাই যখন উপলব্ধি করতে পারবো, সেটাই কিন্তু সাবজেক্টিভ কনসাসনেস। তাহলে এই স্তরের মাধ্যম দিয়ে শ্রী ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছেন, যে মানুষের চেতনা কেবল কিন্তু বাহ্য জগৎমুখী নয়, এটা কিন্তু আত্ম আমাদের ইনওয়ার্ড অ্যাওয়ারনেস বা আত্ম অভিমুখী। আত্মা কিন্তু কোনো বাহ্য বস্তু নয়, তাই কিন্তু তাকে ইন্দ্রিয় বা অবজেক্ট হিসাবে দেখা বা জানা যায় না, তাকে কেবল অন্তর্মুখী চেতনায় আমাদের আমাদের সেলফ রিয়েলাইজেশন রয়েছে, সেটা কিন্তু সেটা দিয়ে কিন্তু আমরা আত্মাকে অনুভব করতে পারি। তাহলে কত বা আধ্যাত্মিক স্তরে তুমি কি বললেন, যে চেতনা কিন্তু আর বাহ্য বিষয়কে জানবে না। কি বললাম? চেতনা কিন্তু আর বাহ্য বিষয়কে জানবে না, সে কিন্তু নিজেকেই অনুভব করবে। এখানে সাবজেক্ট অবজেক্ট এই ভেদগুলো কিন্তু লুপ্ত হয়ে যায়, কোনো ভেদ থাকে না।
সাবজেক্ট অবজেক্টের মধ্যে কিন্তু কোনো ভেদ থাকে না এখানে। এগুলো কোশ্চেন আসে তোমাদের যে কোন স্তরে থাকে না বলেছে। সাবজেক্ট অবজেক্টের ভেদ থাকে না কোন স্তরে? সাবজেক্টিভ আর স্পিরিচুয়াল স্তরে। এবং আত্মা কিন্তু এখানে বিশুদ্ধ আত্মগত অভিজ্ঞতা হিসাবে কিন্তু প্রকাশিত হয়। তাহলে যদি বলে যে তৃতীয় স্তরে কিন্তু মানুষ নিজের আত্মসত্তা, সেই আত্মাই হচ্ছে কি তার প্রকৃত স্বরূপ, এই সত্তাটাকে যখন মানুষ উপলব্ধি করতে পারবে, সেটাই কিন্তু সাবজেক্টিভ অর স্পিরিচুয়াল কনসাসনেসের মাধ্যম দিয়ে পারবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর একদম লাস্ট পেজ, ট্রান্সেন্ডেন্টাল। ট্রান্সেন্ডেন্টাল পেজে কি বলা হচ্ছে? This consciousness having reference neither to the subjective nor to the objective is somehow transcendent their distinction. আগে এই লাইনটা লিখবে, এই লাইনটা আগে লিখবে খাতায়। তাহলে ভট্টাচার্যের মতে থিওরিটিক্যাল কনসাসনেসের সর্বোচ্চ স্তর, দিতেই পারে কোশ্চেন যে সর্বোচ্চ স্তর কোনটা? ট্রান্সেন্ডেন্টাল। থিওরিটিক্যাল কনসাসনেসের সর্বোচ্চ স্তর হলো কি? ট্রান্সেন্ডেন্টাল। এই স্তরে কিন্তু কি বলছে? না আত্মগত, neither to the subjective, না বিষয়গত, nor to the objective, কোন দিকেরই পৃথক উল্লেখ থাকে। তাই বলছে যে এখানে আমি জানছি, ভালো করে বুঝবে, এখানে আমি জানছি কোনো একটা বিষয়, কোনো একটা বিষয়কে জানা হচ্ছে, বা কোনো একটা বিষয়কে জানি, এই যে ডুয়ালিটি, এই দ্বৈততা কিন্তু লুপ্ত হয়ে যায়। এখানে কিন্তু সাবজেক্ট জ্ঞাতা এবং অবজেক্ট যে বিষয়, সেই ভেদটা কিন্তু এখানে অতিক্রম করে যায়। দ্বৈততা কিন্তু ডুয়ালিটিতে কিন্তু লুপ্ত হয়ে যায়। তাই এই স্তরের বিষয়কে তিনি বলেন কি? ট্রুথ। লিখে নাও, therefore the content of transcendental consciousness is called the truth. লিখে নাও, এই জন্য এই স্তরটাকে কেশু ভট্টাচার্য কি বললেন? সত্য। তাহলে এই সত্য কিন্তু কোনো বস্তু নয়, কোনো ব্যক্তি নয়, কোনো ঘটনা নয়, এটা এমন এক চূড়ান্ত বাস্তবতা যেটা কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে থাকবে, যেটা নাইদার টু দ্য সাবজেক্টিভ নট টু দ্য অবজেক্টিভ। সেটা কিন্তু সাবজেক্টিভও হবে না, সেটা অবজেক্টিভও হবে না, এই গ্রন্থটার ঊর্ধ্বে থাকবে। সেটাকে সেই জন্য তিনি কিন্তু এই স্তরটাকে কি বললেন? ট্রুথ। ইজ কল্ড দ্য ট্রুথ, সত্য। খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন আসবে এখান থেকে, একদম ভেতর থেকে কিন্তু এইভাবে কোশ্চেন আসে, তুমি এরকম খুঁটিয়ে পড়বে না, শিখতে পারবে না এই অ্যান্সার গুলো করতে। তো দেখো কি বলছে, this necessary to assert in the very beginning that according to K.C. Bhattacharya, philosophy is not concerned with empirical consciousness, it is concerned with the lasting ways of theoretical consciousness. তো এখানে তিনি কিন্তু এই স্তরে তিনি বিজ্ঞান এবং দর্শন, সায়েন্স এবং ফিলোসফির মধ্যে একটা পার্থক্য করেছেন। বিজ্ঞান কি? বিজ্ঞান কিন্তু কোনো একটা তথ্য, কোনো যে জিনিসটাকে অবজারভেশন করা যায়, কোনো একটা পর্যবেক্ষণ যোগ্য বস্তু, কারণ কার্য সম্পর্ক, এই জিনিসগুলোকে নিয়ে কি আলোচনা করে? বিজ্ঞান কিন্তু আলোচনা করে। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এগুলো কিন্তু তথ্য ভিত্তিক অবধারণ, ইনফরমেটিভ।
তো বিজ্ঞান কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে থাকে। এন্ড ফিলোসফি ফিলোসফি কি নিয়ে আলোচনা করে? দর্শন কিন্তু ঘটনা নিয়ে নয়, বরং ঘটনার তাৎপর্য, কোনো একটা অস্তিত্বের ভিত্তি আত্মা আছে, ঈশ্বর আছে নাকি, কোনো চেতনার প্রকৃতি, এই সব নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করে। তাহলে এই কারণে তিনি কি বলছেন যে ইম্পিরিক্যাল যে কনসাসনেস, সেটা কিন্তু ফিলোসফি কিন্তু এটা নিয়ে কনসার্ন নয়। ফিলোসফি কোন কোন স্টেজ গুলোকে নিয়ে কনসার্ন রয়েছে? লাস্ট 3 গ্রেডস অফ থিওরিটিক্যাল কনসাসনেস। কোনগুলো হবে? অবজেক্টিভ, সাবজেক্টিভ এন্ড ট্রান্সেন্ডেন্টাল। দর্শন কিন্তু এই তিনটে স্টেজ নিয়ে আলোচনা করে। কি কি? অবজেক্টিভ, সাবজেক্টিভ এন্ড ট্রান্সেন্ডেন্টাল। খাতায় লিখবে। ফিলোসফি কিন্তু এম্পিরিক্যাল কনসাসনেস নিয়ে আলোচনা করে না। তো বলছে এখানে দেখো, এই কারণেই তিনি কিন্তু দর্শনকে বললেন দর্শন কিন্তু সিম্বলিক থিঙ্কিং, দর্শন কিন্তু লিটারাল থট, কোনো আক্ষরিক নয়। দর্শন কিন্তু সিম্বলিক থিঙ্কিং। দর্শন তাহলে কোন স্তরের চেতনার সাথে যুক্ত? কোশ্চেন দেবে। ভট্টাচার্যের মতে কিন্তু দর্শন কিন্তু এম্পিরিক্যাল কনসাসনেসের সাথে যুক্ত নয়, বরং সত্যিও চেতনা যে নাচি, তিনটে স্তরের কথা বলা হচ্ছে, অবজেক্টিভ, সাবজেক্টিভ এন্ড ট্রান্সেন্ডেন্টাল। ইংলিশ টার্মগুলো কিন্তু মনে রাখবে, বেঙ্গলি নয়। সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং ট্রান্সেন্ডেন্টাল, এই তিনটে স্তরের সাথে কিন্তু যুক্ত দর্শন। তাহলে দর্শন কিন্তু শুধুমাত্র ফ্যাক্ট, এম্পিরিক্যাল স্তরে আমি কি বলেছিলাম, ফ্যাক্ট নিয়ে আলোচনা করছে, কোন একটা ঘটনা নিয়ে। কিন্তু ফিলোসফি কিন্তু কোনো ঘটনা নিয়ে নয়, ঘটনার গভীর অর্থটাকে কিন্তু বুঝিয়ে থাকে। তাহলে বিজ্ঞান কি নিয়ে কাজ করে? এবার আসবো হচ্ছে বিজ্ঞান তাহলে কি নিয়ে কাজ করে? অভিজ্ঞতা ভিত্তিক চেতনা, এই যে এম্পিরিক্যাল কনসাসনেস, সেটা নিয়ে কিন্তু সায়েন্স কাজ করে। সায়েন্স কিন্তু সরাসরি ফ্যাক্ট বা কোনো একটা ঘটনা নিয়ে কাজ করে, যেটা দেখা যায়, শোনা যায়, কোনোটা পরীক্ষা করা যায়। বিজ্ঞান কিন্তু যেগুলো করে থাকে, পরীক্ষা করা যায়, এম্পিরিক্যাল লেভেল, এইটা নিয়ে কিন্তু অভিজ্ঞতা ভিত্তিক চেতনা, এগুলো নিয়ে কিন্তু কাজ করে। তাহলে এইটা কি? এটা কিন্তু লিটারাল থট, যেটা সায়েন্স করে থাকে। লিটারাল থট মানে আক্ষরিক চিন্তা। এখানে কিন্তু জ্ঞাতা এবং জ্ঞেয় এর মধ্যে কিন্তু একটা সরাসরি সম্পর্ক থাকছে, এবং তথ্য দেওয়া হচ্ছে কি ইনফরমেটিভ, এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া হচ্ছে। বলো, এইটুকুনি জায়গা বোঝা গেছে? এইটুকুনি জায়গা ক্লিয়ার হয়েছে? বলো। হ্যাঁ, আমি বললাম 4 নম্বর যে স্তরটা মানে বুঝলাম, 4 নম্বর যে স্তরটা সেটা বুঝতে পারো না, ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস, সেটা বলছো কি? আচ্ছা আচ্ছা, ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস, আচ্ছা এটা আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার। অতীন্দ্রিয় স্তর বলতে কি বুঝিয়েছেন তিনি? কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য বলেছেন যে এটা কিন্তু থিওরিটিক্যাল কনসাসনেসের সর্বোচ্চ স্তর, সব থেকে ওপরে যেটা রয়েছে। সব থেকে ওপরের স্তর কোনটা? ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস। এটা কিন্তু সাবজেক্টিভও নয়, এটা কিন্তু অবজেক্টিভও নয়, নাইদার টু দ্য সাবজেক্টিভ অর টু দ্য অবজেক্টিভ। এখানে কিন্তু তিনি বলছেন যে কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটোর ভেদ কিন্তু অতিক্রম করে যায়। ট্রান্সেন্ডেন্টাল, অতীন্দ্রিয়, এই জন্যই বলছে এটা কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটোর স্তরে কিন্তু অতিক্রম করে যায়। ওকে, সাবজেক্ট, এই সাবজেক্ট
মানে কি আমি, এবং অবজেক্ট মানে কি বিষয়বস্তু, এই দুটোর ভেদ অতিক্রম করে যায় কিন্তু ট্রান্সেন্ডেন্টাল কনসিয়াসনেসে। এবং এই স্তরের বিষয়টাকে তিনি বললেন ট্রুথ, সত্য কিন্তু এই ট্রান্সেন্ডেন্টাল স্তরেই রয়েছে, যেটা অ্যাবসলিউট বলা হয়, চূড়ান্ত সত্য বলা হয়। কোন স্তরে রয়েছে? ট্রান্সেন্ডেন্টাল, কারণ এখানে কোনো সাবজেক্ট নেই, কোনো অবজেক্ট নেই, দুটোর এই ডুয়ালিটি, সাবজেক্ট অবজেক্ট ডুয়ালিটি ঊর্ধ্বে রয়েছে যেহেতু, সেই জন্যই কিন্তু এটা অ্যাবসলিউট ট্রুথ, চূড়ান্ত সত্য। তাহলে এই সত্য কিন্তু কোনো বস্তুও নয়, কোনো ব্যক্তিও নয়, কোনো বিষয় নয়, কোনো ঘটনা নয়, এটা এমন একটা চূড়ান্ত বাস্তবতা যা সমস্ত কিছুর ঊর্ধ্বে রয়েছে। বুঝতে পারছো কি বললাম? ট্রান্সেন্ডেন্টাল কনসেপ্ট সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর যেটা বললাম যে তিনি কিন্তু এখানে দর্শন, বিজ্ঞান এবং ফিলোসফির মধ্যে কিছু পার্থক্য করেছেন। তো তিনি কি বলছেন যে বিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? বিজ্ঞান কিন্তু ঘটনা, বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করে থাকে, যেগুলো যেগুলো কজ এফেক্ট রিলেশন থাকে, কারণ কার্য সম্পর্ক থাকে, ঠিক আছে, পরীক্ষা যেগুলো করা যায়, সেই সব জিনিস নিয়ে কিন্তু বিজ্ঞান আলোচনা করে থাকে, যে পৃথিবীর সূর্যের চারিদিকে কেমন কেন ঘুরছে, জল কেন 100°C তাপমাত্রায় কেন ঘুরছে, এইগুলো নিয়ে কিন্তু বিজ্ঞান আলোচনা করে থাকে, কোনো একটা ইনফরমেশন দেয়, কোনো একটা তথ্য দিয়ে থাকে আমাদের বিজ্ঞান। তাহলে দর্শন কি? দর্শন কিন্তু ঘটনা নিয়ে নয়, দর্শন কিন্তু কি নিয়ে আলোচনা করে? আত্মা আছে নাকি, ঈশ্বর আছে নাকি, কোন একটা ঘটনার তাৎপর্য কি রয়েছে, কোন ঘটনা নয়, বরং ঘটনাটার তাৎপর্য কি রয়েছে, অস্তিত্ব কি রয়েছে, আমাদের অস্তিত্ব কেন রয়েছে, অস্তিত্বের ভিত্তি কি, চেতনার কনসাসনেস কি, এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু বিচার বিশ্লেষণ করে কি ফিলোসফি। তাহলে এই কারণেই কিন্তু দর্শন আক্ষরিক নয়, এটা কিন্তু সিম্বলিক, একটা থিঙ্কিং, একটা চিন্তা করা, এইসব দর্শনের কিন্তু বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করতে পারি। এই জন্য কি বলা হচ্ছে, পিসি ভট্টাচার্য কি বললেন, দর্শন কিন্তু সিম্বলিক থিঙ্কিং, দর্শন কিন্তু আক্ষরিক নয়, লিটারাল থট নয়। লিখছে না এগুলো, ইংলিশ ফর্ম বলে লিখবে, দর্শন সিম্বলিক থিঙ্কিং, সাংকেতিক চিন্তন, লিটারাল থট নয়, আক্ষরিক নয়, দর্শন কিন্তু আক্ষরিক নয়। আমি বলেছিলাম যে এমপিরিক্যাল কনসেপ্টনেস ইজ লিটারাল থট, সেই জন্যই কিন্তু দর্শন এমপিরিক্যাল কনসেপ্টনেসকে নিয়ে ডিল করে না। দর্শন, ফিলোসফি কিন্তু সাবজেক্টিভ কনসেপ্টনেস, অবজেক্টিভ কনসেপ্টনেস এন্ড ট্রান্সেন্ডেন্টাল কনসেপ্টনেস, এই তিনটেকে নিয়ে কিন্তু ডিল করে। ওকে, তাহলে দর্শন কিন্তু শুধু ঘটনা নয়, বরং ঘটনাটার গভীর তাৎপর্য বা অর্থটাকে যখন বুঝতে আমরা চাই, সেটা নিয়ে কিন্তু আলোচনা করে দর্শন। এইটুকু ক্লিয়ার হয়েছে যে বিজ্ঞানের সাথে দর্শনের কি পার্থক্য। সায়েন্স কিন্তু এবার হবে, সায়েন্স কিন্তু শুধুমাত্র এমপিরিক্যাল কনসাসনেস নিয়ে আলোচনা করে। ওকে, এটা কিন্তু পার্থক্য রয়েছে। এরপর দেখো কি বলছে, empirical thought we have seen deals with the fact from the subject matter of science, যেটা বলে দিলাম আমি, যে empirical যে thought রয়েছে সেটাকে নিয়ে কিন্তু সায়েন্স আলোচনা করে, বিজ্ঞান আলোচনা করে। It has a reference to object as fact and therefore it is a লিখে নাও, therefore it is a literal thought. Literal thought conveys some information about facts in literal judgment. For example, the relation between a subject and object is represented, and it is represented as conveying some information.
তো এখানে কিন্তু তিনি তাৎপর্য বলতে কি বোঝানো হয়, কোন বাক্যের গভীর দার্শনিক বা অন্তর্নিহিত ইঙ্গিত দেওয়া, যেটাকে আমরা সরাসরি দেখতে পারি না, যেটাকে পরীক্ষায় ধরা যায় না, গভীর একটা উপলব্ধির বিষয়। যেমন আত্মা কিন্তু আমরা কখনোই দেখতে পারি না, এটা কিন্তু কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়বস্তু নয়। তাহলে এটা কিন্তু এটাকে সিগনিফিকেন্স বলা, তাৎপর্য রয়েছে। তাহলে বিজ্ঞান কিন্তু এখানে বলছে যে সায়েন্স কিন্তু কেবলমাত্র বাস্তব তথ্যভিত্তিক চিন্তা, আর দর্শনের সায়েন্স থট এন্ড ফিলোসফি ইজ সিম্বলিক থিঙ্কিং। কোশ্চেন কিন্তু এসেছে এই জায়গাতে, কিন্তু কোশ্চেন চলে এসেছে। সায়েন্স কিন্তু লিটারাল থট, এটা কিন্তু বাস্তব তথ্যভিত্তিক চিন্তা, আর দর্শন হলো কি প্রতীকমূলক সাংকেতিক চিন্তা, যেটা ঘটনার গভীর তাৎপর্য বা ঘটনার গভীর অর্থটা কিন্তু প্রকাশ করে দর্শন। এখানে তিনি বলেছেন যে তিনি করেছেন, কি বলছেন যে এক্স যদি অবধারণ হয়, এবং তিনি কিন্তু বলছেন যে এক্স হয় অবধারণ, এটা একটা সাংকেতিক, যদি সাংকেতিক হিসেবে দেওয়া হয় তাহলে কি হয়, এক্স হয় এই বাক্যটা। আমরা যেমন ধরে নিই কোনো একটা অঙ্ক করার ক্ষেত্রে, তোমরা ভালো করে জানতে পারবে, আমরা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু এক্স হিসেবে কিন্তু ধরে নিই, সব এক্স বাক্যটা কিন্তু সিম্বল হিসেবে ধরা হয়। তাহলে এক্স কিন্তু কোনো সাধারণ বস্তু থাকে না, তাকে আগে থেকেই ধরে নেওয়া হয় যে সে একটা সেলফ সাবসিস্টেন্স। মানে কি, এক্স কিন্তু শুধু তথ্য নয়, এক্স কিন্তু একটা দার্শনিক সত্তা হিসেবে এখানে ধরা হচ্ছে, মানে কেসি ভট্টাচার্য এখানে ধরছে এক্স কিন্তু একটা দার্শনিক সত্তা হিসেবে কিন্তু ধরছেন। তো এখানে তিনি কি বলছেন যে এক্স ইজ a relational judgment expressing the natures of fact, but if it does not convey any information, it is something other than a relational judgment, then it can be said that X is a symbol of something. In that case, thought is not literal but symbolic. এই যে আমাদের চিন্তা, এইটা কিন্তু কখনোই লিটারাল হতে পারে না। কেসি ভট্টাচার্য কি বললেন যে থট, এটা কিন্তু কখনোই, আমাদের চিন্তা কিন্তু কখনোই লিটারাল হতে পারে না, এটা কিন্তু সবসময় সিম্বলিক হয়। এখানে তিনটি স্তর তিনি আলাদা করলেন, কি কি তিনটে স্তরের কথা বললেন, যে ট্রুথ, সত্য, লিখে নাও এগুলো স্তরগুলো। ফার্স্ট তিনি বললেন যে সত্য, ট্রুথ, এটা কিন্তু কেবল সাংকেতিক ভাবে প্রকাশযোগ্য, সরাসরি বলা যায় না। এই ট্রুথকে কিন্তু প্রতীকের মাধ্যম দিয়ে, একটা সিম্বলের মাধ্যম দিয়ে বোঝাতে হয়। ফার্স্ট তিনি সত্যের কথা বললেন, সত্য কিন্তু সিম্বলিক, নট লিটারাল। তো এক্সকে তিনি সিম্বল হিসেবে এখানে তিনি বোঝাচ্ছেন। ফার্স্ট তিনি কিন্তু ট্রুথের কথা বললেন, যে ট্রুথ, এই সত্য কিন্তু সাংকেতিক ভাবে প্রকাশযোগ্য, এটা কিন্তু সরাসরি ভাবে বলা যায় না, সত্যকে কিন্তু প্রতীকের মাধ্যম দিয়ে শুধুমাত্র আমাদের বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে বিং, বিং কি আক্ষরিক বলা যায় যে এক্স রয়েছে, কি বলছি আমি, এক্স রয়েছে, সত্তাটাকে বোঝানোর জন্য আমি এক্সকে ধরছি। ওকে, তো সেকেন্ড করলাম বিং, বিংও কিন্তু সিম্বলিক। থার্ড সত্তাবান, সেলফ সাবসিস্টেন্স, তাহলে এটাও কিন্তু আমি একটা সিম্বল হিসেবে ধরতে পারি, ঠিক আছে, সেলফ সাবসিস্টেন্সকে। তাহলে এক্স কিন্তু তিন ভাবে কাজ করতে পারে, যেগুলো আমি বলে দিলাম, এখানে যেটা বলছি।
First truth, second thing, and third self-subsistence, স্বসত্তাবান। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? তো হ্যাঁ বলো। হ্যাঁ, স্বসত্তাবান মানে কি? আমার অস্তিত্ব রয়েছে, আমি স্বসত্তায় রয়েছি, আমার অস্তিত্ব রয়েছে। স্বসত্তাবান মানে কি? সেলফ সাবসিস্টেন্স। এটা কিন্তু অর্থ হচ্ছে কি সেলফ সাবসিস্টেন্স, স্বসত্তাবান মানে আমার অস্তিত্ব রয়েছে। ক্লিয়ার হয়েছে? তো তিনি কি বললেন যে এক্স, এই এক্স কিন্তু তিন ভাবে কাজ করতে পারে। একটা কি অবজেক্টিভ ফর্ম, এক্স কিন্তু বস্তু কেন্দ্রিক, কিন্তু রূপটা কিন্তু সিম্বল, সাংকেতিক। এখানে এক্স কিন্তু এই বাক্যটা এক্স হয়, এই বাক্যটা কিন্তু বাইরে থেকে কোনো একটা অবজেক্ট কেন্দ্র করে বলা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু শুধু তথ্য দেয় না, বরং এক্স এর মধ্যে কিন্তু একটা ইঙ্গিত থাকে, সিম্বল। তাহলে এই যে বিষয়গত রূপ, এই যে অবজেক্টিভ ফর্মে এক্স এক্স হয়, কোন বস্তুকে কেন্দ্র করে বলা হচ্ছে, আমি ধরছি, সেটা কিন্তু কোনো একটা ফ্যাকচুয়াল তথ্য নয়, বরং সেই বস্তুর গভীর দার্শনিক তাৎপর্যটাকে কিন্তু এক্সে তুলে ধরছে। এবং তিনি সাবজেক্টিভ ফর্মেও কিন্তু এক্সকে ব্যাখ্যা করলেন। এক্স হয় এই অবধারণে কিন্তু সাবজেক্ট হিসেবেও কিন্তু তিনি এক্স ব্যবহার করলেন, যে তাহলে এক্স কিন্তু কোনো বাহ্য বস্তু নয়, বরং জ্ঞাতা নিজের অনুভূতি, জ্ঞাতার মধ্যে যে অনুভূতি রয়েছে, আত্মগত উপলব্ধি, সেলফ রিয়েলাইজেশন। তাহলে এখানে এক্স কিন্তু কোনো ফ্যাকচুয়াল ইনফরমেশন দিচ্ছে না, আমি ভেতর থেকে যখন অনুভব করছি, সাবজেক্টিভ ফর্ম, দ্যাট ইজ কল্ড সাবজেক্টিভ ফর্ম। আর থার্ডলি কি বলছে? ট্রান্সেন্ডেন্টাল ফর্ম। এখানে এক্স কে যখন আমি ট্রান্সেন্ডেন্টাল ফর্মে ফেলবো, এক্স কিন্তু নিজেই একটা সিম্বলে পরিণত হবে। ট্রান্সেন্ডেন্টাল ফর্মে কি বলেছিলাম আমি ট্রান্সেন্ডেন্টাল ফর্মে, যে এখানে কিন্তু সাবজেক্ট অবজেক্টের মধ্যে কোনো ডুয়ালিটি থাকে না, সেখানে কিন্তু কোন রকম কোনো সাবজেক্ট অবজেক্টের মধ্যে যে ভেদটা রয়েছে সেটা কিন্তু লুপ্ত হয়ে যায়, সেটাই কিন্তু অ্যাবসলিউট ট্রুথ। অতীন্দ্রিয় স্তরে যখন পৌঁছে যাব, যেখানে সাবজেক্ট অবজেক্টের মধ্যে কোনো ডুয়ালিটি বা দ্বৈততা থাকবে না, সেটাই কিন্তু অ্যাবসলিউট ট্রুথ। তাহলে তিনটে রূপের কথা তিনি বলছেন, যে সাবজেক্টিভ, অবজেক্টিভ এন্ড ট্রান্সেন্ডেন্টাল ফর্মে কিন্তু তিনি করলেন। একটা স্বসত্তাবান বিষয়ের দর্শন, সেলফ সাবসিস্টেন্স, বস্তু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, একটা সাবজেক্ট বা জ্ঞাতার দর্শন, আরেকটা যেটা সাবজেক্ট অবজেক্ট, ট্রান্সেন্ডেন্টাল, সাবজেক্ট অবজেক্ট, এই দুটোরই ঊর্ধ্বে থাকবে। বলো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? দেখো আমি যেটা বললাম সেটাই রয়েছে। In the judgment, it exists. Maybe the form may be symbolic, the content being objective storage. In X is only is may be symbolic, its remaining subjective storage, and X is even it may be symbolic. The first is thought is contemplative, in the second it's enjoying, and the third is the transcendental.
এই তিনটে স্তরে কিন্তু এক্সপ্রেস নিয়ে আলোচনা করছেন। আচ্ছা, এই লাইন very very important. That is the reason again important line টা লিখিয়ে নি। That is the reason লেখো, that is the reason why Krishnachandra says that philosophy is the self-evident elaborations of the self-evident. Question আসলে এই লাইনটা তুলে কে বলেছেন? আগে লেখো, এই জায়গাটা লিখে নাও। Philosophy is the self-evident elaboration of the self-evident. ওকে, তো তিনি কি বলছেন যে কৃষ্ণচন্দ্র ভট্টাচার্য কি বোঝাতে চেয়েছিলেন যে মানুষের চিন্তা বা জ্ঞান এক জায়গায় স্থির থাকে না। আমি কি বলেছিলাম, এটা ফার্স্টেই বলেছিলাম যে মানুষের কনসাসনেস কিন্তু এক জায়গায় স্থির থাকে না, এটা কিন্তু একটা ধাপের থেকে আরেকটা ধাপ, স্টেজ বরাবর একটা ধাপের থেকে আরেকটা ধাপে যেতে যেতে কিন্তু একটা চূড়ান্ত স্তর ট্রান্সেন্ডেন্টাল স্তর কিন্তু পৌঁছায়। এই ধাপগুলোকে তিনি কিন্তু কি বলেছেন, ল্যাডার অফ থট। তো চিন্তার প্রথম স্তরে তিনি কিন্তু লিটারাল থটকে নিয়ে আলোচনা করেছেন, আক্ষরিক চিন্তা। এটা কিন্তু সব থেকে নিচের স্তর। এখানে মানুষ কি করে, ইন্দ্রিয় দিয়ে জগৎকে দেখছে, যেমন আমরা দেখছি আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, ইন্দ্রিয় দিয়ে যখন আমরা জগৎকে দেখছি, যেখানে আমরা ঘটনা কোনো ফ্যাক্ট নিয়ে চিন্তা করি এমপিরিক্যাল স্টেজে। মধ্যম স্তরে কি রয়েছে, সিম্বলিক থট। এখানে মানুষ কিন্তু শুধুমাত্র কয়েকটা তথ্য নিয়ে থেমে থাকে না, সে কিন্তু জিনিসের গভীর অর্থটাকে খুঁজতে শুরু করে, যে আসল সত্যটা কি। তাহলে এখানে কিন্তু মধ্য স্তরে কিন্তু তিনি সিম্বলিক থট গুলোকে কিন্তু জানতে শুরু করে, যে আসল সত্যটা কি রয়েছে, শুধুমাত্র কিছু তথ্য দিয়ে থেমে থাকে না। এবং সর্বোচ্চ স্তর কি, ট্রান্সেন্ডেন্টাল ট্রুথ, অতীন্দ্রিয় সত্য। এটা কিন্তু চিন্তার, আমাদের কনসাসনেসের কিন্তু সর্বোচ্চ ধাপ, যেখানে কোনো সাবজেক্ট অবজেক্ট কোনো রকম কোনো ভেদ নেই, ব্যক্তি বস্তু বা বিষয় এগুলো কিন্তু আলাদা ভাবে থাকে না, যেখানে আমরা অ্যাবসলিউট সত্যকে পাই, চরম সত্যকে পাই। তাহলে তিনি বলছেন যে এই যে স্তরগুলোর কথা তিনি আলোচনা করছেন। হ্যাঁ, বলে দিচ্ছি। তো সাবজেক্ট তিনি কিন্তু কি বললেন, যে প্রথম স্তরে তিনি কি পাচ্ছেন, যে এম্পিরিক্যাল লেভেলে, এম্পিরিক্যাল লেভেলে কিন্তু শুধুমাত্র জগৎকে আমরা দেখছি, এটা কিন্তু আমরা এম্পিরিক্যাল কনসাসনেসে পাই। এটা চিন্তার প্রথম স্তর, এটাকে তিনি বলছেন কি লিটারাল থট। ইংলিশটা লিখবে, কেউ বেঙ্গলি লিখবে না, ইংলিশটা লিখবে। চিন্তার প্রথম স্তর কি, লিটারাল থট। এটা কিন্তু সব থেকে নিম্ন স্তর। যেমন আমরা ইন্দ্রিয় দিয়ে জগৎকে দেখছি, ঘটনা কোনো তথ্যকে নিয়ে যখন আমরা চিন্তা করছি, সেটা হচ্ছে কিন্তু একদম কনসাসনেসের একদম প্রথম স্তর, লিটারাল থট। সেকেন্ড স্তর কি বললাম, সিম্বলিক থট। এখানে কিন্তু মানুষ শুধুমাত্র কোনো তথ্য দিয়ে বা কোনো একটা ঘটনা নিয়ে থেমে থাকে না, সে ঘটনাটার তাৎপর্য বুঝতে, গভীর অর্থটাকে খুঁজতে শুরু করে, যে আসল সত্যটা কি, সেই সত্যটাকে খুঁজতে কিন্তু সে শুরু করে সিম্বলিক থটে গিয়ে, মধ্যম স্তরে। এবং একদম চূড়ান্ত স্তরে যেটা বলেছিলাম আমি, কি ট্রান্সেন্ডেন্টাল ট্রুথ, অতীন্দ্রিয় সত্য। এটা কিন্তু কনসাসনেসের সর্বোচ্চ ধাপ। এখানে কিন্তু কোনো সাবজেক্ট অবজেক্ট কোনো ভেদ থাকে না, ব্যক্তি যে কোনো জিনিস, ব্যক্তি বস্তু সবকিছু কিন্তু এই ভেদগুলো থাকে না, কিছু সবকিছু অ্যাবসলিউট ট্রুথ।
ট্রান্সেন্ডেন্টাল স্তরে। চরম সত্যটা কোন স্তরে উপলব্ধি হয়? ট্রান্সেন্ডেন্টাল। ব্রহ্মই একমাত্র সত্য, সত্যই পরম। এখানে কিন্তু কোনো ফ্যাকচুয়াল বা সিম্বলিক কোনো কিছু থাকে না। তো ভট্টাচার্য বললেন যে এই স্তরগুলোর মধ্যে কিন্তু একটা স্তর চূড়ান্ত স্তরে উপনীত হওয়া, এই স্তরগুলো কিন্তু একেবারেই বিচ্ছিন্ন নয়। একটা স্তর পরবর্তী যে স্তর রয়েছে সেই স্তরটার সীমাবদ্ধতা, লিমিটেশন দেখাচ্ছে এবং সেটাকে অতিক্রম করে আরেকটা স্তরে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু উচ্চতর স্তরে কিন্তু উপনীত হচ্ছে এবং এখানে তিনি কিন্তু নেগেশনের কথা বলেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা স্তরের থেকে যখন আরেকটা স্তরে, আরেকটা উচ্চতর স্তরে যখন গিয়ে পৌঁছাচ্ছে সেখানে কিন্তু তিনি নেগেশন, এই নেগেশনের কথা তিনি বলছেন। তার মতে নেগেশন বা এই যে অস্বীকৃতি, এটার অর্থ কি? অস্বীকার, কোনো কিছুকে নেগেট করে দেওয়া। অস্বীকার মানে তার কাছে কিন্তু পুরোপুরি বাতিল করা নয়। লিখে নাও, কেসি ভট্টাচার্যের মতে নেগেশন মানে কোনো কিছুকে পুরোপুরি বাতিল করে দেওয়া নয়। তাহলে নেগেশন মানে তার কাছে কি? যে আগের স্তর, যে স্তরটা ছিল সেটা অসম্পূর্ণ ছিল, এটাকে বোঝা। তারপর পূর্ণ যে আসল সত্যটা রয়েছে, পরম সত্যটা রয়েছে, সেটার দিকে এগোনো। তাহলে একদম শেষে যে স্তরটার কথা বললাম, ট্রান্সেন্ডেন্টাল অ্যাবসলিউট, চরম সত্য, সেখানে কিন্তু আর কোনো ভুল নেই। আগের স্তরগুলোতে যে ভুলগুলো ছিল, ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস এই স্তরে কিন্তু কোনো রকম কোনো ভুল নেই। এই জন্যই কিন্তু এটা উচ্চতর স্তর, এটাকে কিন্তু আর অস্বীকার বা নিগেট করা যায় না। তাহলে বোঝা গেছে কি বলছো, মানে কি বলছে বোঝা যাচ্ছে যে তিনি বললেন যে একটা স্তর থেকে উচ্চতর স্তরে যখন মানে যাওয়া যাচ্ছে, সেখানে যখন ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেসের প্রসঙ্গটা আসলো, সেই ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেসের সেই পরম সত্যের কথা বলা হলো, যেটাকে কিন্তু আর কখনোই নেগেট করা যাচ্ছে না, সেটাই তো অ্যাবসলিউট ট্রুথ। সেটা কিভাবে নেগেট করা যাবে? বলো, বোঝা গেল যে কি বললাম? তাহলে এখানে তিনি ফিলোসফি, দর্শন হলো কি? যে আক্ষরিক সত্য। দ্যাট ইজ দ্য রিজন হোয়াই কৃষ্ণচন্দ্র says the philosophy is the self-evident elaboration of the self-evident. তো দর্শন হলো কিন্তু আক্ষরিক সত্য থেকে সাংকেতিক, সিম্বলিক, সাংকেতিক অর্থ হয়ে যখন একটা চূড়ান্ত অতীন্দ্রিয় সত্য, ট্রান্সেন্ডেন্টাল সত্যে পৌঁছানোর একটা চিন্তাধারা। ফিলোসফি হলো কি? আক্ষরিক সত্য থেকে সাংকেতিক অর্থ, সিম্বলিক থিঙ্কিং, সাংকেতিক অর্থ হয়ে কিন্তু চূড়ান্ত অতীন্দ্রিয় সত্যে যখন পৌঁছানো হচ্ছে, এই যে যদি একটার পর আরেকটা স্টেজে যখন উত্তীর্ণ হচ্ছে, সেটাই কিন্তু এই জন্যই কিন্তু এটা বলা হচ্ছে সেলফ এভিডেন্স। এটা কিন্তু শত সত্য, তুমি কিছু করেই সেটাকে নেগেট করতে পারবে না। পরম সত্যকে কখনোই তুমি নেগেট করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। বলো, ক্লিয়ার হয়েছে? যেইটুকুনি বোঝালাম ক্লিয়ার হয়েছে সবার? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে একদম ক্লাসে? আচ্ছা, হ্যাঁ বলো বলো, কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে বলতে পারো। যেটা বোঝালাম ক্লিয়ার হয়েছে? তাহলে কি বলছে যে
দর্শন হলো কি কেসি ভট্টাচার্যের মধ্যে যে এখানে কিন্তু যে চূড়ান্ত সত্যটায় পৌঁছানো হচ্ছে সেটাকে আর তুমি নেগেট করতে পারবে না, কারণ তুমি সেটাই তো একমাত্র পরম সত্য, তুমি কি করে তাকে নেগেট করবে, আর সেটাকে কিন্তু অস্বীকার করা যাবে না। এটাই হচ্ছে কিন্তু ফোর গ্রেডস অফ থিওরিটিক্যাল কনসেপ্ট। এখান থেকে অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন। তো আমরা এবার কোশ্চেনে চলে যাব। দেখো, আচ্ছা, তো ফার্স্ট অপশন বলবে আমাকে কি হবে, ফার্স্ট কি হবে, কোশ্চেনের অ্যান্সার কি হবে, কি মানে কি বললে এটা ট্রুথ কে বললে, ট্রুথ কোথায় বলেছি, কোন কনসেপ্টে আমি ট্রুথ বললাম, এটা অবজেক্ট হবে একদম, কে বুঝতে বলবে, একজন বলো, তারপর আমি বোঝাবো, দেখি তোমরা হুম, একদম এটা কিন্তু অবজেক্টিভ হবে একদম, ও ঠিক একদম এক্সপ্লেনেশন দিয়েছে। পরের কোশ্চেন, which grade of consciousness deals with facts and from subject matter of science, বলো কোন, আচ্ছা অন্যরা বলো দেখি, এটা এটা কিন্তু এ হবে, অবজেক্টিভ কনসাসনেস, অবজেক্টিভ কনসাসনেস এটা কিন্তু, আচ্ছা এটা উইথ গ্রেড অফ কনসাসনেস ডিলস উইথ দ্য ফ্যাক্ট না, একদমই না, এটা ফ্যাক্টস এর কথা বলছে, ফ্যাক্টস এর কথা বলছে, ঘটনা, তাহলে কি হবে, এমপিরিক্যাল কনসাসনেস হবে, তাই তো বলেছিলাম ঘটনার কথা যখনই বলবে সেটা কিন্তু এমপিরিক্যাল কনসাসনেস, এবং সায়েন্স কি নিয়ে আলোচনা করে, সায়েন্স ঘটনাগুলো নিয়ে আলোচনা করে, তো এটাতে এমপিরিক্যাল কনসাসনেস হবে একদম, বলো empirical consciousness the object is understood as fact, ঘটনা একদম, objective consciousness differs from empirical consciousness, বলো এটা কি হবে, আচ্ছা বুঝিয়ে বলো আমাকে, একদম, তাহলে এখানে কি বলা হচ্ছে যে বিষয়গত চেতনা বস্তুটাকে কেবল একটা ঘটনা বা ফ্যাক্ট হিসেবে দেখছে না, বরং এটা কিন্তু সেলফ সাবসিস্টেন্ট, এটা কিন্তু স্বসত্তাবান বলে কিন্তু বোঝাচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র বিষয় না, বিষয়ের সাথে বিষয়ের সাথে বিষয়ের একটা সম্পর্কও কিন্তু এখানে থাকছে, ওকে, সেই জন্য কিন্তু সেলফ সাবসিস্টেন্ট বলা হচ্ছে। আচ্ছা এটা বলো, এটা বলো কি হবে, ইজ পিওরলি সাবজেক্টিভ, অন্যরাও বলো দেখি, কি বলা হয়েছিল, হ্যাঁ সি হবে, তো এখানে একদম, তো স্পিরিচুয়াল স্পিরিচুয়াল কনসাসনেসে কিন্তু কি বলা হয়েছিল যে কোনো বাহ্য বস্তুর প্রতি নির্দেশ থাকছে না, এটা কিন্তু সবসময়
অন্তর্মুখী হবে, সাবজেক্টিভ। In spiritual consciousness, the content is option B, enjoy subjectively, একদম। তারপরটা transcendental consciousness, transcendence, the distinction between এটা কি বলেছিলাম আমি? অপশন এ কে বলছো? আচ্ছা দাঁড়াও, একটু জয়েন করার চেষ্টা করছি এখন। হ্যাঁ, যেটা বলছিলাম, কোন কোশ্চেনটা দেখো, এক মিনিট। হ্যাঁ, এটা কি বলছে কোশ্চেনটা? কি বলছে? কোন দ্বৈততাকে অতিক্রম করে যাচ্ছে? সাবজেক্ট এবং অবজেক্ট, তাই তো বলেছিলাম এই দুটোর ভেদ যুক্ত হয়ে যায়। হ্যাঁ, এরপরেরটা, দ্য কন্টেন্ট অফ ট্রান্সেন্ডেন্টাল। আচ্ছা, অন্যটা কেউ অ্যান্সার দাও, শুধুমাত্র পায়েল এবং অদ্ভুতির অ্যান্সার দিয়ে যাচ্ছে। অন্য কেউ অ্যান্সার দাও। এখন ভট্টাচার্য, ফিলোসফি কনসার্ন উইথ। আচ্ছা, উত্তরটা একটু বলো, এটা কি হবে? ফিলোসফি কনসার্ন উইথ, কি কি কনসার্নের কথা বলেছিলাম, নামগুলো বলবে আমাকে, নামগুলো বলবে আমাকে। অবজেক্টিভ, সাবজেক্টিভ অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল। এরপর খুব ভালো, লিটারেল থট বলা হয়েছে, একদম। সায়েন্স ইজ ডেসক্রাইবড কেসি ভট্টাচার্য অ্যাজ লিটারেল থট। ফিলোসফি কিভাবে ডেসক্রাইব করেছে তোমার বলো? ফিলোসফি সিম্বলিক, একদম সিম্বলিক। আচ্ছা, এর পরের কোশ্চেন রয়েছে, হ্যাঁ বলো। কোনটা বলছো? সায়েন্স ইজ ডেসক্রাইব, এটা তো লিটারাল থটই বলি না। ফিলোসফিতে আমি জিজ্ঞেস করলাম যে কি হবে, যদি ফিলোসফি বলতো এখানে, তাহলে কি হবে? হ্যাঁ, সেটাই ও বললো যে সিম্বলিক ধরে, ও ঠিকই বলেছে। এরপরেরটা, philosophy is called symbolic thinking because philosophical judgments. Option C are more informative and symbolic. একদম। Philosophy is the very important question. Philosophy is the self-evident elaborations of the self-evident things. Option B হবে, একদম অপশন টু। আচ্ছা, এরপর আমরা এই কোশ্চেনে চলে আসবো। নেগেশন বিয়ন্ড, সি হবে একদম। হ্যাঁ, সি হবে। এরপর আমরা অ্যাজারশন রিজনিং কোশ্চেন, বলো অ্যাজারশন রিজনিং এর ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার বলবে। দেখি বুঝতে পেরেছি কোশ্চেনটা কি বলছে। আগে বুঝিয়ে বলবে, বুঝিয়ে বলবে কোশ্চেনটা কি বলা হচ্ছে এবং কেন হচ্ছে এই অ্যান্সারটা।
একদম। তাহলে এম্পিরিক্যাল কনসেপ্টে শুধুমাত্র ফ্যাকচুয়াল অবজেক্ট হিসেবে কিন্তু এগুলোকে নিয়ে কিন্তু বর্ণনা দেয়, এবং এই জন্য এটা কিন্তু থট বলা হচ্ছে। শুধুমাত্র তথ্যগুলোকে কিন্তু ফ্যাক্ট গুলোকে কিন্তু শুধুমাত্র বর্ণনা করে থাকে, এই জন্য কিন্তু এটাকে লিটারাল থট বলা হচ্ছে। একদম ঠিক এক্সপ্রেশন দিয়ে। এরপরে হ্যাঁ, আচ্ছা বলো এবার কেন এটা বলো। ফিলোসফি কনসার্ন মেনটেন্স এম্পিরিক্যাল কনসেপ্ট। হুম, একদম। এরপরে বলো। এটা খুব সোজা কোশ্চেন, একটু ভেবে মানে করতে পারলে কিন্তু সোজা, যারা মানে আমার এত ক্লাস করেছে তারপরে সোজাই লাগে। Objective consciousness understand the object as self-consciousness. হ্যাঁ বলো। যে 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 বিষয়গত চেতনা কেবল মাত্র ইন্দ্রিয় কার্য প্রত্যক্ষণের ওপর নির্ভর করে না। করে কি? করে তো না। তাহলে এই জন্যই তো এটাকে সেলফ সাবস্টিটিউশন বলা হচ্ছে। তাহলে দুটোই and reason is the correct explanation of it. এটা তো এই জন্যই তো কি বলা হচ্ছে যে বিষয়গত চেতনা অবজেক্টিভ কনসিয়াসনেস ইন্দ্রিয় কার্য প্রত্যক্ষণের উপর নির্ভর করে না, এবং এটা শুধুমাত্র সাবজেক্টের সাথে সম্পর্কিত, এই জন্যই এটাকে সেলফ সাবস্টিটিউশন বলা হচ্ছে। সম্পর্কটা আছে কোনটা বলছে কি, দেখো এখানে কি বলছে যে বিষয়গত চেতনা কেবলমাত্র ইন্দ্রিয় কার্য প্রত্যক্ষণের উপর নির্ভর করে না বলছে। অ্যালন মানে কি? করে না। কেবলমাত্র এখানে বলছে কেবলমাত্র, ভালো করে এই কোশ্চেনগুলো বুঝতে হবে যে কেবলমাত্র ইন্দ্রিয় কার্য প্রত্যক্ষণের উপর নির্ভর করে। অ্যালন এই জায়গাটা কিন্তু অনেকটা মানে ক্রিয়েট করছে এখানে, ঠিক আছে? তো এটা কিন্তু অ্যান্সার কি হবে? এ হয়ে যাবে। সেই জন্য এই অ্যাজার খুব নিচে নিচে দিয়ে করতে এরকম করে আসে, খুব ভালো করে পড়তে হবে, এখানে অ্যালোন দিয়েছে এই জন্য। এরপরে বলো কি হবে এটা। কি বলছে যে স্পিরিচুয়াল কনসাসনেস ইজ পিওরলি সাবজেক্টিভ। যে স্পিরিচুয়াল কনসাসনেস সেটা কিন্তু সম্পূর্ণরূপে সাবজেক্টিভ, মানে কি আত্মগত। অ্যান্ড স্পিরিচুয়াল এটা কি বলছে যে স্পিরিচুয়াল কনসাসনেস বাহ্য বস্তুগুলোকে ফ্যাকচুয়াল অবজেক্ট হিসেবে বিচার করে। কি এটা কি এটা বলে বলা হয়েছিল যে বাহ্য বিষয়গুলোকে, হ্যাঁ একদম, এটা কিন্তু বলা হয়নি। ফ্যাকচুয়াল অবজেক্ট হিসেবে কিন্তু বিচার করে না, সেই জন্য কিন্তু রিজন ইজ ফলস হবে। এরপরে ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস। আচ্ছা স্বাগতা স্ক্রিন দেখতে পাচ্ছ না, তুমি রিজয়েন করবে, কাজটা একবার ইয়ে করে রিজয়েন করো, তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে এই জন্য। হ্যাঁ এটা এই হবে। আচ্ছা বুঝিয়ে বলো আমাকে, বুঝিয়ে বলো।
এসি ভট্টাচার্য সায়েন্স ইজ সিম্বলিক থিঙ্কিং। বলো কি হবে? সায়েন্স কি সিম্বলিক থিঙ্কিং বলেছে? ফিলোসফি ইজ এ সিম্বলিক, এই ধরনের কোশ্চেন এসেছে। এটা কিন্তু একবার এসেছিল এই ধরনের কোশ্চেন যে ফিলোসফি ইজ এ সিম্বলিক থিঙ্কিং। ঠিক আছে, সায়েন্স কখনো সিম্বলিক থিঙ্কিং নয়। সায়েন্স কি তাহলে? কি বলা হয়েছিল সায়েন্স? লিটারেল থট, একদম লিটারেল থট বলা হয়েছে। তো এটা কি হবে? অপশন বি। কি হবে তো? আচ্ছা, এরপর বলো। আচ্ছা আমাকে মানে একদম ইয়ে করে বলো, এক্সপ্লেনেশন দিয়ে বলবে, তারপর আমি বুঝিয়ে দেবো। একদম, এই জন্য এটা কিন্তু এ নাম্বার অপশন হবে। এরপরেরটা বলো, দ্য ফাইনাল স্টেজ, অনেকগুলো এখনো কোশ্চেন রয়েছে। দ্য ফাইনাল স্টেজ অফ ফিলোসফিক্যাল কনসিয়াসনেস ইজ বিয়ন্ড নেগেশন। Beyond negation, no further logical implication can be derived from the transcendental stage. কি বলা হচ্ছে যে অতীন্দ্রিয় স্তর, ট্রান্সেন্ডেন্টাল, এই স্তরটা চেতনার সর্বোচ্চ স্তর, একদম ঠিক, তাই তো? এবং এরপর আর কোনো উচ্চতর স্তর নেই, কারণ পরম সত্যটাকে কিন্তু সেই স্তরেই তো চিনে গেলাম আমরা ট্রান্সেন্ডেন্টাল স্টেজে গিয়ে। আমরা সত্যতাকে কিন্তু সেই স্টেজেই জেনে গেলাম। এরপর কিন্তু আর কোনো উচ্চতর ইমপ্লিকেশন, উচ্চতর স্তর নেই। সেই জন্যই এই স্তরটা কি নেগেশনের অতীত, বিয়ন্ড নেগেশন বলছে, আর অস্বীকার করা যাবে না। তাহলে এই অপশন হবে। এরপর একটা সবকটা কোশ্চেন আমি মানে কোনো কোশ্চেন বাদ দিতে পারছি না, কারণ সবকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, সেই জন্য আমার রাখতেই হয়েছে কোশ্চেনগুলো। বলো, philosophy is the self-evident elaborations of the self-evident. Philosophical judgments amplify already presuppose meanings rather than provide new factual information. দুটোই সত্য এবং কারেক্ট, একদম। এরপর আমরা মাল্টিপল কারেক্ট অ্যান্সার কোশ্চেনে চলে আসবো। Which of the following are characteristics of empirical consciousness? এগুলো সোজা আছে, বলো কি হবে? এ, বি অ্যান্ড ডি, একদম এ, বি অ্যান্ড ডি হবে, সি কখনোই হবে না। এরপর কেসি ভট্টাচার্য স্টেটমেন্ট আর ট্রু রিগার্ডিং অবজেক্টিভ কনসাসনেস, বলো। এ অ্যান্ড সি, এ অ্যান্ড সি, একদম। কারণ এটা তো কখনোই হবে না, বলছে কি যে অবজেক্টিভিটিকে রিজেক্ট করে দেয়, হবেই না। এন্ড ডিতে কি বলছে? ইট ডিপেন্ডস এক্সক্লুসিভলি অন সেন্স পারসেপশন, এটাও তো একদমই নয়। এটা ইন্দ্রিয় কার্যের বস্তুর প্রতি নির্দেশ করে না, একদম নয়। বলো, এটা কি হবে? এ, বি অ্যান্ড সি। অ্যাবসেন্স অফ অবজেক্টিভ প্রেফারেন্স
আচ্ছা, এটা কিন্তু বিয়েরটা হবে, ঠিক আছে। অবজেক্টিভ রেফারেন্সের অনুপস্থিত থাকছে স্পিরিচুয়াল কনসাসনেসে, তা এটা কিন্তু হবে, এটি বিয়েরটা হবে। হুইচ স্টেটমেন্টস অ্যাবাউট ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস আর কারেক্ট? কোনগুলো কারেক্ট এই স্তরে ট্রান্সেন্ডেন্টাল কনসাসনেস? এ কি বলা হচ্ছে সাবজেক্ট অফ দিস ডিসটিংশনের, হ্যাঁ ট্রান্সেন্ডেন্ট হচ্ছে, আর ইট ডিপেন্ডস অন সেন্সরি নলেজ, না এটা কিন্তু হবে না। and it is beyond ordinary objectivity and subjectivity, একদম এ বি। আচ্ছা, এটা বলো কেন ফিলোসফি দর্শন সায়েন্সের থেকে ডিফার করছে? হ্যাঁ, ফিলোসফি ডিপেন্ডস এন্টায়ারলি এক্সপেরিমেন্ট, দর্শন সম্পূর্ণভাবে এক্সপেরিমেন্টের উপর নির্ভরশীল না, একদম না, সায়েন্স হতে পারে, দর্শন না। এ বি সি হবে। এরপরেরটা, হুইচ অফ দ্য ফলোইং আর ফিচার্স অফ সিম্বলিক থিংস? সিম্বলিক থিংসের ফিচার থাকা দরকার। A, B and C. It always describe empirical relation, যে সবসময় empirical relation গুলোকে বর্ণনা, না এটা কিন্তু হবে না, সেটটা হবে না, এই দুয়েরটাই হবে। আচ্ছা, এরপর এক্সেল এই কোশ্চেনে চলে আসবো, বলো in the symbolic judgment is according to কেসি ভট্টাচার্য। এটা এক্সকিউটিভ হিসেবে বর্ণনা করেছিল, ফার্স্ট বলেছিলাম কি ট্রুথ, সেলফ সাবসিস্টেন্ট এন্ড এম্পিরিক্যাল ফ্যাক্ট হিসেবে কিন্তু বলি, তো এবিসি এটাই হবে। এরপরে অবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এন্ড ট্রুথ। আচ্ছা, আর একটা কোশ্চেন, বলো বলছে কি যে সেলফ এভিডেন্স ফিলোসফিক্যাল জাজমেন্ট স্বতঃসিদ্ধ দার্শনিক বিচার হিসেবে কোন বক্তব্যগুলো সঠিক হবে কেসি ভট্টাচার্যের মতে? এ বি এন্ড সি, দে আর ভার্বাল জাজমেন্ট, একদম এগুলো ফ্যাকচুয়াল কোনো ইনফরমেশন দেয় না, এগুলো ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল নয়, একদম কিন্তু হবে, কিন্তু গ্রেডটা হবে না, এগুলো কেবল সায়েন্টিফিক অবজারভেশনের উপর ভিত্তি করে, এটা কিন্তু হবে না, একদম এটিসি হবে। এরপরেরটা অ্যাকর্ডিং টু কেসি ভট্টাচার্য দ্য স্টেট অফ ফিলোসফিক্যাল কনসিয়াসনেস, এটা বলো কি হবে? এ এন্ড বি, একদম এ সি এন্ড বি হবে। আচ্ছা, এটা বলো, এই কোশ্চেন কিন্তু প্রিভিয়াস এর কোশ্চেন। অ্যাকর্ডিং টু ভট্টাচার্য দ্য ফিলোসফি অফ দ্য অবজেক্ট ইজ ডিভাইডেড ইনটু, বলতে পারবে এটা? আমি এটা পড়াইনি, এই কোশ্চেনটাও রেখেছি, বলো কি হবে? দেখি তোমরা বলতে পারো না, আমি এটা বুঝিয়ে দেবো, নেক্সট টাইমের ক্লাসে এটা রয়েছে। এটা কিন্তু লজিক এন্ড মেটাফিজিক্স হবে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু লজিক এবং মেটাফিজিক্স হবে। কৃষ্ণচন্দ্র ভট্টাচার্যের মতে ফিলোসফি অফ দ্য অবজেক্ট এইটা কোন কোন ভাগে বিভক্ত? লজিক এবং মেটাফিজিক্স, এই দুটো ভাগে বিভক্ত করেছে, ঠিক আছে। এটা পড়ানো হয়নি, নেক্সট ক্লাসে এইগুলো রয়েছে, টপিকটা রয়েছে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসে যেগুলো আমি পড়ালাম সেগুলো সবাই ক্লিয়ার হয়েছে? এইটুকুনি আজকে বুঝিয়েছি, ক্লিয়ার? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট টপিক, বারবার করে বলছি, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরের দিন কিন্তু আমরা ওয়েস্টার্ন ফিলোসফি পড়বো, ঠিক আছে। একদিন কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি আর ওয়েস্টার্ন ফিলোসফি দুটো কিন্তু এখন একসাথে চলছে, ওকে। শুক্রবার দিন আমার ক্লাস রয়েছে তোমাদের সাথে।
কিছু না বলা থাকলে তোমরা নেক্সট করে দিতে পারো, আসলে ক্লাস কিন্তু শেষ হয়ে গেছে।